কর্মসংস্থান সৃষ্টি করতে। এটা শুধুমাত্র এখনকার চিত্র না, স্বাধীনতার পর থেকে মোটামুটি তরুণদেরকে অবজ্ঞা করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি দেশ এবং জাতি যখন সংকটে পড়েছে তখন সবার আগে সেই সংকট উত্তরণে তরুণরা সব থেকে বেশি ভূমিকা রেখেছে। আলোচনার যে বিষয়বস্তু, এক নম্বরে বলা আছে যে বেকারত্বের হার বেড়ে গিয়েছে, যেটা 3.95% থেকে 4.63%। আমার কাছে মনে হয় যে সংখ্যাটা আরো বেশি। হয়তো আমাদের যারা গবেষণা করে তারা একটা স্ট্যাটিস্টিক, একটা সংখ্যা ধরে গবেষণা করে, কিন্তু সারা বাংলাদেশের বেকারত্বের চিত্র আরো বেশি। বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে আমি দেখেছি যে 100 জনের মধ্যে 30 জন চাকরি পায়, বাকি 70 জন চাকরি পায় না। আমি এটিও দেখেছি যে 30 বছর পর্যন্ত বিসিএস এর জন্য ট্রাই করে কেউ কেউ আবার আত্মহত্যা পর্যন্ত করেছে। এ ধরনের ঘটনাও ঘটেছে। আবার স্যার যেটি বললেন যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেই তরুণ আবার কেরানির চাকরির জন্য মানে ঘুষ পর্যন্ত দিতে রাজি, তার চাকরিটা যাতে হয়। তো বাংলাদেশে যদি এই ধরনের অবস্থা চলে তো সেক্ষেত্রে আসলে কিভাবে একটি মেধাভিত্তিক আমরা প্রশাসন গঠন করব। এবং বাংলাদেশকে সব থেকে বেশি ধ্বংস করেছে, দীর্ঘ সময় বাংলাদেশে কোটা ব্যবস্থা চালু ছিল। কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয় হয়েছে, সেটা আমলাতন্ত্রে হয়েছে, সর্বক্ষেত্রে। অর্থাৎ যেখানে মেধাবীদের সুযোগ দেওয়ার কথা ছিল সেখানে যাদের কোটা আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তাহলে ওই যে যারা কোটায় চাকরি পেল তারা তো অতটা মেধাবী না। মেধাবীদের বাদ দেওয়ার কারণেই আমার কাছে মনে হয় শুরু থেকে বাংলাদেশের যে যাত্রা সেটা আসলে ব্যাহত হয়েছে, যে কারণে ওই সমস্যা আমরা এখনো পর্যন্ত সমাধান করতে পারছি না। এখানে 11টা আলোচনার বিষয় ঠিক করা হয়েছে। আলোচনা সবগুলো নিয়ে করতে গেলে অনেক সময় লাগবে। কয়েকটি বিষয়ে কথা বলবো। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আমার কাছে মনে হয় যে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কর্মমুখী করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে পড়েছি। আমাদের মূলত বই পড়ানো হয়, মুখস্থ করানো হয়, কিন্তু ব্যাংকিং সেক্টরে যে কাজ হয় সেটা আসলে বাস্তবিকভাবে 5 বছরে আমাদেরকে শেখানো হয় না। কিন্তু এই 5 বছরে আমি যদি পড়াশোনার পাশাপাশি ব্যাংকে আমি কাজ করার সুযোগ পেতাম সেক্ষেত্রে আমি কিন্তু কাজটা শিখে যেতাম, তাই না? তো এটা তো হয় না। অর্থাৎ আমাদের যে পড়াশোনা এটার পাশাপাশি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন বাংলাদেশে নাই। আমরা দেখি যে ভোকেশনাল পড়াশোনা, যেটি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের মাধ্যমে করানো হয়, সেখানেও ফাঁকি চুকি। সেখানে এক প্রকার সার্টিফিকেট বলা যায়, সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে সার্টিফিকেট বেচা কেনা। ইঞ্জিনিয়ার হয় কিন্তু আসলে নামের আগে ইঞ্জিনিয়ার, কামে ইঞ্জিনিয়ার না। হয়তো আমি সকল ভোকেশনাল সেন্টারে যারা পড়াশোনা করে আমি তাদেরকে বলছি না, সবাইকে না, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, এরকম হয় সার্টিফিকেট বেচা কিনা। বাংলাদেশে যতগুলো পিএইচডি হোল্ডার আছে সবাই কি আসলেই সঠিকভাবে পিএইচডি করেছে? আমি একজন রাজনীতিবিদের লগে কথা বলছিলাম, রাজনীতিবিদ, তো আমি তার নামের আগে ডক্টর, তো একটু সন্দেহ লাগে, কারণ সে এমনভাবে বক্তব্য দেয়, একজন ডক্টর ওইভাবে আসলে বক্তব্য দিতে পারে না। আমি বললাম যে ভাই, আপনার নামের আগে ডক্টর, আপনি ডক্টরেট কোথায় করেছেন? সে বলে যে অমুক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। তো আমি বললাম যে কি দরকার ছিল? সে বলল যে রাজনীতি করি, নামের আগে ডক্টর থাকলে এটা ভালো না? তো এই হচ্ছে অবস্থা। তো আমার কাছে মনে হয় যে আমাদের পড়াশোনা সঠিক পথে নাই। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসলো, আমাদের সকলের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তারাই সরকারের সুযোগ পেয়েছিল। শিক্ষা উপদেষ্টা একজনকে পরিবর্তন করে আরেকজনকে দেয়া হলো, দুজনই শিক্ষক মানুষ, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে? 16 মাসে শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সরকারের সমালোচনা করলে তো আসলে
ভুল হবে, মানে এই অনুষ্ঠান যেহেতু আসলে সরকারের ভুল সমালোচনা করার জন্য না, কর্মসংস্থান নিয়ে, তারপরেও বলি আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে তরুণদের নিয়ে চিন্তা করা বন্ধ করে দেয়। শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে তারা খুব বেশি চিন্তা করে বলে আমার কাছে মনে হয় না। এই জন্য যেটি হয়েছে যে বাংলাদেশে কোনো পরিবর্তন হয় নাই। এখন এই যে আমরা যারা প্রার্থীরা রয়েছে, আমরা গণসংযোগ করছি, আমরা কিন্তু তরুণদের নিয়ে খুব বেশি কথা বলছি না, কর্মসংস্থান নিয়ে কথা বলছি না, বেকারত্ব দূরীকরণ নিয়ে কথা বলছি না, নতুন বাংলাদেশে কি থাকবে কি থাকবে না সেটি নিয়ে কথা বলছি না। আমরা কথা বলছি যে আমার এই মার্কায় ভোট দেন, আমাকে ভোট দেন, এর মধ্যেই সে আবদ্ধ। তো এইভাবে তো আসলে পরিবর্তন হবে না। বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে যদি গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসে এবং যারা এই গণতান্ত্রিক পুনরুদ্ধারে, রাষ্ট্র পুনর্গঠনের দীর্ঘ সময় সংগ্রাম করেছে, তারা যদি জাতীয় সংসদে যেতে পারে, সঠিক চিন্তার সঠিক মানুষগুলো যদি যেতে পারে, আমি বিশ্বাস করি বাংলাদেশে পরিবর্তন হবে। অন্যথায় সেই আওয়ামী লীগ যেভাবে আসলে জাতীয় সংসদ গঠন করেছিল, ব্যবসায়ীরা এবং যাদের টাকা আছে তারা, আমরা কি আসলে এই 16 মাসে এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছি? আমার কাছে মনে হয় না। আমি ঝিনাইদহ 2 আসনের একজন প্রার্থী হিসেবে এলাকায় যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে লাউ সেই কদু। গণ অভ্যুত্থান মাঝখানে হয়েছে, কিন্তু আগে যা ছিল গণ অভ্যুত্থানের পরেও একই অবস্থা, মানে কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাহলে এই অবস্থায় তরুণদের কর্মসংস্থান কিভাবে হবে, তরুণদের মূল্যায়ন কিভাবে হবে? গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রাখলো, যারা দেশকে ভালোবেসে জীবন বাজি রাখলো, তারা যদি জাতীয় সংসদে না যেতে পারে, তাহলে ওই সংসদের মূল্য কোথায়? এর জন্য কি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোনো পরিবর্তন করতে পেরেছে? মানুষকে বুঝাইতে পেরেছে যে ভালো মানুষকে ভোট দেন? এগুলো হয় নাই তো। আপনারা বললেন যে গণভোটের জন্য আপনারা প্রচারণা করবেন, কোথায় করেছেন? আমাকে দেখান তো। 3 মাস আপনি বললেন, আইন উপদেষ্টা নিজে বলেছে, আমি বক্তব্য শুনেছি যে 3 মাস গণভোটের প্রচারণা করা হবে। কোথায় করতেছে? তো কোনো কিছু তো হচ্ছে না। সরকার মুখে বলে এক কথা, করে আর এক কাজ। কোনো সংস্কার খুব বেশি আসলে আমার চোখে পড়ে না। আমি দেখি না, আপনারা দেখেন কিনা, দেখলে আপনারা বক্তব্যে বলবেন। আমি সর্বশেষ বলতে চাই, সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশটাও তৈরি করতে পারে নাই। গতকাল একজন বিপ্লবী জুলাই যোদ্ধা এখানে জিল্লুর ভাইয়ের একটি প্রোগ্রামে, সম্ভবত আপনার প্রোগ্রামে, আমার আসলে খেয়াল করতে পারছি না, আর একটা প্রোগ্রামে, আচ্ছা, তুষার ভাই আমার পাশে ছিলেন এই ধরনের প্রোগ্রামই। তো সেখানে আমি এবং উসমান হাদি, আমরা দুজন পাশাপাশি ছিলাম, আমার পাশেই তুষার ভাই ছিল। সেখানে অনেকগুলো কথা হলো। আজকে সেই মানুষটি হাসপাতালের বিছানায়, ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন। আমি তাকে ওই দিন একটা কথা বলেছিলাম, তুষার ভাইকে বলেছিলাম এবং উসমান হাদিকে, যে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন বানচালের। এবং এই বানচালের ষড়যন্ত্র হলো যে শুরুতে রিফাইন্ড আওয়ামী লীগ রূপে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এরপরে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফিরিয়ে আনা, এখন আবার স্বতন্ত্র আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে ইলেকশন করবে, আওয়ামী লীগের পদধারী নেতারা। আমি উসমান হাদি ভাইকে এই কথাটা বললাম যে আপনারা এটা নিয়ে ভাবেন, আওয়ামী লীগ যদি এই ফেসিবাদী শক্তি আগামী নির্বাচনে সুযোগ পায় বিচার শেষ হওয়ার আগে, হ্যাঁ বিচার শেষ হওয়ার পরে নির্বাচনে যাক, আমাদের কোনো আপত্তি নাই, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা তো তৈরি করতে পারবেই না, নির্বাচন বানচাল হয়ে যাবে। এদের উদ্দেশ্য নির্বাচন করা নয়, বরং নির্বাচনকে বানচাল করা। আরেকটি বক্তব্য আমি দিয়েছিলাম, আপনারা অনেকে এখানে শুনে থাকবেন, সাংবাদিক ভাইরাও জানেন, সেটি হলো আওয়ামী লীগের একটি প্ল্যান আছে এবং এই প্ল্যানের সাথে অবশ্যই ভারত জড়িত, কারণ ভারত তো আওয়ামী লীগকে ছাড়া কাউকে বন্ধু মনে করে না। মোটামুটি 50 জন প্রার্থীকে টার্গেট করা হয়েছে এবং 1 নম্বর টার্গেট তারা সাকসেস করেছে। আমাদের উসমান হাদি ভাইকে গুলি করেছে। আমি আজকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, আমি এখানে বলতে পারতেছি না, বাট তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। দেখেন, আওয়ামী লীগের প্ল্যান হলো যে আওয়ামী লীগের বয়ানের বিরুদ্ধে যারা কথা বলা শুরু করেছে, আজকে তাদেরকে টার্গেট করেছে, প্রার্থীদেরকে টার্গেট করেছে। তো সরকার নির্বাচনের পরিবেশটা তৈরি করতে পারলো কোথায়? আমার উসমান হাদি ভাই আজকে হাসপাতালের বিছানায় মুমূর্ষু অবস্থায়, তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা কেউ বলতে পারতেছি না। মেডিকেল বোর্ড বসেছিল, আমি তার আপন বড় ভাইয়ের সাথে কথা বলেছি, সেই বোর্ডে যে আলোচনা হয়েছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তিনি আছেন। তাহলে পরবর্তী দিন যে তুষার ভাই আওয়ামী লীগের বয়ানের বিরুদ্ধে কথা বলে, তার কি হবে? আমার কি হবে? এখানে জিল্লুর ভাইয়ের কি হবে? আমরা এখানে যারা আছে আমাদের কি হবে?
সরকার তো নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারে নাই, শুধুমাত্র মুখে বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন করতে চায়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা ইতিহাসের সেরা নির্বাচনী পরিবেশ তৈরি করে ইতিহাসের সেরা নির্বাচন করতে চায়। এখন নির্বাচনটা যদি ভালোভাবে না করতে পারে দেশের কি হবে? দেশ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এমতো অবস্থায় আমার কাছে মনে হয় যে এখানে আজকের যে আলোচ্য বিষয় তরুণদের কর্মসংস্থান, বাংলাদেশে যদি নির্বাচন না হয় দেশ ধ্বংস হয়ে যাবে, কর্মসংস্থান হবে না, গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, পুরো বাংলাদেশের অর্থনীতি ব্যর্থ হয়ে যাবে। আমরা যেখানেই যাই ব্যবসায়ীরা আমাদেরকে বলে যে নির্বাচন না হইলে আমরা আর বাঁচতে পারতেছি না, ব্যাংকে ঋণ পাইনে, ব্যবসা বাণিজ্য চলে না, আমরা বিদেশ থেকে আমদানি করতে পারতেছি না। এখানে যে কথাগুলো বলা আছে যে আজকে বিনিয়োগ কেন হচ্ছে না, আমার শেষ বক্তব্য, আজকে বিনিয়োগ কেন হচ্ছে না? বিনিয়োগ না হওয়ার মূল কারণটা হলো যে এই ধরনের অস্থির গভর্নমেন্ট, আমি গভর্নমেন্টকে বলি অস্থির গভর্নমেন্ট, যার একজন উপদেষ্টার সাথে আরেকজন উপদেষ্টার বক্তব্যের কোনো মিল নাই। আমরা দেখলাম যে প্রেস সচিব এক কথা বললো, পরের দিন পররাষ্ট্র উপদেষ্টা আরেক কথা বললো যে এই তথ্য আমার কাছে নাই, অথচ এই বিষয়টি কিন্তু ওই পররাষ্ট্র উপদেষ্টার বিষয়। তাহলে কি হচ্ছে? অর্থাৎ এই অস্থির সরকার দিয়ে কোনোভাবেই বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভবপর নয়, এবং যে ধরনের ঘটনা শুরু হয়েছে এগুলো সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ করতে হবে, তাহলেই তরুণরা বাঁচবে, আমরাও বাঁচবো। আমি একজন তরুণ হিসেবে আমি নিরাপদ নয়। গতকাল যখন গণসংযোগ করছিলাম, উসমান হাদি ভাইয়ের তাকে যে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, এই খবর শোনার পরে আমার যারা সহযোদ্ধারা ছিল তারা আমাকে বলছে যে ভাই অবস্থা খুব খারাপ, আজকে আর আমরা রাতে গণসংযোগ করব না। অর্থাৎ ভয় দেখানোর জন্য যা যা করার আওয়ামী লীগ শুরু করেছে, কিন্তু সরকার এই ভয় থেকে মানুষকে বাঁচানোর জন্য যে ধরনের প্রতিরোধ গড়ে তোলা দরকার ছিল সরকার সেটা পারে নাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় না নির্বাচনী পরিবেশ তারা তৈরি করতে পারে নাই, এবং এইটার প্রমাণ গতকাল আমরা পেয়েছি, সামনে আরও পাবেন। কিন্তু এই যে আশঙ্কা, এইটাকে সামনে রেখে যদি সরকার দুর্বৃত্তদের গ্রেপ্তারে কাজ করত, অস্ত্র উদ্ধারে কাজ করত, জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারে কাজ করে নাই। আওয়ামী লীগের লুটেরা, মাফিয়া, তারা অনেকে কিন্তু ওই আওয়ামী লীগের সময়ে অস্ত্রের লাইসেন্স নিয়েছিল, সেগুলো কিন্তু ব্যাক করাইতে পারে নাই। এবং যে অন্যায় অবিচার গ্রামগঞ্জে, রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমার নিজ জেলা ঝিনাইদহ জেলাতে আমি দেখছি প্রায় 2-1 দিন পর পর সেখানে এই গ্রামের সাথে ওই গ্রামের সংঘর্ষ, এই পাড়ার সাথে ওই পাড়ার সংঘর্ষ। মনে হচ্ছে গণ অভ্যুত্থানের পরে এক ধরনের হাঙ্গামা শুরু হয়ে গেছে যে আমি কোনটা নিব, আমি কোনটা নিব না, হ্যাঁ আমি বড় না আমি ছোট, আমি এইটা দখল করব নাকি ওইটা দখল করব। তো আমি এই কারণেই বলছি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন, অন্যথায় আপনারা আওয়ামী লীগের পেতাত্তাদেরকে মাঠে রেখে সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। ধন্যবাদ। আমি আপনার অস্থির সরকারের বিষয়ে ব্যাখ্যা করেছি। না, নির্বাচন আমরা যদি না করি নির্বাচন তো ব্যর্থ হয়ে যাবে। এই জন্যই আমি এই সমালোচনাগুলো সামনে আনছি, সরকার যাতে সতর্ক হয়। এই সমালোচনাগুলো সামনে আনার একটাই উদ্দেশ্য, সরকারকে সতর্ক করা, সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে। অবশ্যই নির্বাচন করবে, অবশ্যই।